ক্লাস 8 আমরা গলনাঙ্কের উপর চাপের প্রভাব পড়েছিলাম আগের দিন। তো আবার আমরা সেটাই পয়েন্ট দুটো আগে লিখে রাখি। এক, গলনের সময় যেসব পদার্থের আয়তন কমে তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। যেমন আমাদের উদাহরণ হচ্ছে বরফ। এটা আমরা জানি। একটা গেল আমাদের আগের দিনে যে আমরা পড়েছি, তোমাদের বলেছি তো সেখানে আমরা বলেছি যে গলনাঙ্কের উপরে চাপের কি প্রভাব। তো দেখা যাচ্ছে গলনের সময় যেসব পদার্থের আয়তন কমে তাদের ক্ষেত্রে চাপ যদি আমরা বাড়াই তাহলে তার গলনাঙ্ক কমে যাবে। যেমন উদাহরণ হিসাবে বরফ নিতে পারি। 2, গলনের সময় যেসব পদার্থের আয়তন বাড়ে তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়। যেমন আমরা আগের দিন পড়েছি মোম। আমাদের আরও উদাহরণ ছিল, বিসমাত আছে, এখানে ঢালাই লোহা আছে, পিতল আছে, এখানে নিতে পারি। তো সেসব উদাহরণ আমরা দেখেছিলাম। এইটা আমরা আগের দিন শেষ করেছিলাম। এবার এর উপরে ভিত্তি করে আমরা প্রশ্ন দিয়েছিলাম, প্রশ্ন করেছিলাম যে দুটো বরফকে যদি আমরা চাপি হাত দিয়ে তাহলে দেখা যায় যে বরফের টুকরো দুটো জমে যায়। এখন কেন এই ঘটনাটা ঘটে, এই দুটো আমরা আগের দিন পড়েছি। সেখান থেকেই আবার আমরা শুরু করছি, তাতে সুবিধা হবে। ধরো তুমি এখানে একটা বরফের টুকরো নিলে, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। এই একটা বরফের টুকরো নিলে, এবার এই দুটো বরফের টুকরোকে তুমি যদি হাত দিয়ে জোর করে চেপে কাছাকাছি এনে নাও, দেখবে এটা জুড়ে গেছে। এরকম জুড়ে গেছে বরফটা। এটা কেন হলো? যে বরফ দুটোকে হাতে নিয়ে যখন আমি চাপ দিলাম তখন কী জন্যে বরফ দুটো নিজেদের মধ্যে জোড়া লেগে গেল? এর কারণ হচ্ছে, যখন তুমি বরফ দুটোকে চাপ দিচ্ছ, এই পৃষ্ঠতলটা আর এই পৃষ্ঠতলটা এরা নিজেদের মধ্যে সংস্পর্শে আসছে। এবার যখন তুমি চাপ দিচ্ছ, আমরা জানি বরফের চাপ দিলে গলনাঙ্ক কমে যায়। তাহলে এই পৃষ্ঠতল আর এই পৃষ্ঠতল, এখানকার গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যাবে। কিন্তু বরফের উষ্ণতা তো বেশি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, আর এইখানকার উষ্ণতা যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যাবে তখন কী হবে? এইখানকার যে বরফগুলো আছে সেগুলো গলে যাবে, গলে জলে পরিণত হবে। এবার বরফ গলার জন্য যে লিনতাপটা লাগবে সেটা সংযোগস্থলে আশেপাশে বরফের থেকে নেবে, কারণ এদের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পৃষ্ঠতল যেটা আছে সেখানকার উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যাবে, গলনাঙ্ক কমে যাবে। তখন এখানকার যে বরফ আছে সেগুলো গলে যাবে, তাপটা নেবে এই বরফের আশেপাশ থেকে, যেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে সেখান থেকে। ফলে সংযোগস্থলে চারপাশের যে বরফ এবং বরফ গলা জল, এর উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কমে যাবে, কম হয়ে যাবে। এই জায়গাতে উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কম হয়ে যাবে।
এবার যখন তুমি চাপ সরিয়ে নেবে তখন তো গলনাঙ্ক আবার 0°C হয়ে যাবে। তাহলে গলনাঙ্কটা যেই 0°C হয়ে যাবে, তাহলে সংযোগ স্থলের যে বরফ গলা জল আছে, যার উষ্ণতা 0°C নিচে ছিল এতক্ষণ, সেই জল তখন আবার জমে বরফ হয়ে যাবে, কারণ উষ্ণতা তো 0°C নিচে আছে। তুমি চাপ সরালে ওর গলনাঙ্ক বেড়ে গেছে, তাহলে ওই 0°C নিচের যে জলটা আছে সেটা জমে সাথে সাথে বরফ হয়ে যাবে, ফলে টুকরো দুটো জমে যাবে। তাহলে এই পর্যন্ত আমাদের আগের দিনের হয়েছিল, আমরা তার পরের থেকে আজকে আবার করব। এটা হচ্ছে চাপের প্রভাব। আর গলনাঙ্কের উপরে দ্বিতীয় জিনিসটা কি, যার উপরে গলনাঙ্ক কোনো পদার্থের নির্ভর করে, সেটা হচ্ছে অপদ্রব্যের প্রভাব। অপদ্রব্য মানে তুমি যদি কোনো পদার্থের সাথে অন্য কিছু মিশিয়ে দাও, মিশিয়ে দিলে দেখা যাবে যে এটাকে তখন অপদ্রব্য বলা হবে। ধরো তুমি একটা পাত্রের মধ্যে বরফ নিয়েছো, আর একটা পাত্রের মধ্যে বরফ আর ধরো নুন নিয়েছো, তাহলে একটা বরফ নিয়েছো আর একটা হচ্ছে বরফ প্লাস নুনের মিশ্রণ। এই দুটো পাত্রের মধ্যে দুটো রাখা আছে, এবার তুমি খোলা রেখে দিলে, দেখো কোনটা আগে গলে জল হচ্ছে। দেখা যাবে যে বরফের সাথে যখন তুমি অপদ্রব্য মিশিয়েছো, অপদ্রব্য মানে সাধারণ লবণ, নুন মিশিয়েছো, এর যে গলনাঙ্ক সেটা 0°C কম হয়ে যায়। তাহলে বরফের মধ্যে যদি কোনো অপদ্রব্য মেশানো হয়, তাহলে এর গলনাঙ্কটা, এর হিমাঙ্কটা অনেক কমে যাবে। অর্থাৎ এর এই বরফ এবং নুনের যে মিশ্রণ, তার গলনাঙ্ক 0°C কম হবে, আর এটা 0°C কমবে। তাহলে একই উষ্ণতায় থাকলে এটা তাড়াতাড়ি জল হবে, এটা হবে না। তাহলে এই যে বরফের সাথে অন্য কিছু মিশিয়ে তার যে উষ্ণতাটাকে কমিয়ে না হয়, এই মিশ্রণকে বলা হয় হিম মিশ্রণ। অর্থাৎ যে মিশ্রণ দিয়ে তুমি মূল পদার্থের গলনাঙ্ক, মূল পদার্থ মানে বরফ, এখানে মূল পদার্থের গলনাঙ্ক হচ্ছে অনেক কম উষ্ণতা সৃষ্টি করতে পারো, সেই মিশ্রণকে হিম মিশ্রণ বলে। তাহলে আমরা বলতে পারি হিম মিশ্রণ যদি কখনো বলে যে কি, হিম মিশ্রণ মানে যে বরফ থাকতে হবে তা না, যে মিশ্রণ দিয়ে মূল পদার্থের, মানে মূল যে পদার্থ, ধরো এখানে আমরা বরফ নিয়েছিলাম, মূল পদার্থের গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতার সৃষ্টি করা যায়, সেই মিশ্রণকে হিম মিশ্রণ বলে। যেমন যদি তোমাকে এবার বলে, উদাহরণ হচ্ছে বরফ ও নুনের মিশ্রণ। বরফ আর নুন একসাথে মেশালে এর গলনাঙ্ক -20°C কাছাকাছি চলে যায়। তাহলে হিম মিশ্রণ মানে কিন্তু বরফ থাকবে তার কোনো মানে নেই। যে কোনো মিশ্রণ সেটা এমন হবে যে মিশ্রণ দিয়ে মূল যে পদার্থটা আছে তার মধ্যে অন্য কিছু মিশিয়ে আরও কম উষ্ণতা তুমি তৈরি করতে পারো, সেই মিশ্রণকে হিম মিশ্রণ বলে। যেরকম বরফের আমরা জানি যে আমরা যদি একটা বরফ নিই, সেটা 0°C গলে, এবার সেই বরফের মধ্যে যদি আমি নুন মেশাই, সেই নুন মিশলে, এবং দেখা গেছে যে এইটা বরফ আর নুনের হিম মিশ্রণ 3:1 নিতে হয়। বরফ 3 ভাগ নিলে আর 1 ভাগ ওজনের তার মধ্যে তুমি সাধারণ লবণ যেটা সেটা মেশালে, সেই যে মিশ্রণটা হবে সেই মিশ্রণটা -20°C সৃষ্টি করে। তাহলে এরকম হিম মিশ্রণের আমরা ব্যবহার কী কাজ, কোথায় ইউজ করতে পারি? মাছ, মাংস এগুলো ধরো এক দেশ থেকে আর এক দেশে তুমি পাঠাবে, চালান করবে, সেক্ষেত্রে তো পচে যাবে। তাহলে আমি যদি হিম মিশ্রণ, বরফ আর লবণের মিশ্রণ দিয়ে ঢেকে পাঠিয়ে দিই, তাহলে কী হবে? মাছ মাংস পচে যাবে না, কারণ এত নিম্ন তাপমাত্রা হবে যে সেই তাপমাত্রায় পচন ধরবে না। বা ধরো তুমি আইসক্রিম, কুলফি, বরফ ইত্যাদি তুমি যদি তৈরি করো
এই কাজেও হিম মিশ্রণ ব্যবহার করতে পারো। এছাড়া কেমিস্ট্রিতে তো আমাদের লাগেই হিম মিশ্রণ, যখন আরও বড় হবে বুঝতে পারবে যে এই হিম মিশ্রণ কেমিস্ট্রিতে অনেক কাজের জন্য দরকার হয়। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো যে কোন অবস্থায় কোনো পদার্থের গলনাঙ্ক আমরা বদলাতে পারি বা পরিবর্তন করতে পারি। এক হচ্ছে যদি চাপ প্রয়োগ করা হয়, সেখানে দুরকম ঘটনা ঘটতে পারে। যেসব পদার্থ তাদের কঠিন পদার্থ গলে গিয়ে আয়তন যেটা সেটা কম হয়, তাদের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক কমে যাবে। আয়তন কম মানে গলনাঙ্ক কম, এইভাবে মনে রাখতে হবে চাপের প্রয়োগ। যেসব পদার্থের কঠিন থেকে তরলে গেলে আয়তন বৃদ্ধি পায়, তাদের তুমি যদি চাপ বৃদ্ধি করো তাহলে গলনাঙ্ক বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি চাপ দিলে গলনাঙ্ক বৃদ্ধি। যাদের আয়তন কমে চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক কমে। এটা গেল একটা। দ্বিতীয় যেটা আমরা যার উপরে নির্ভর করে কোনো পদার্থের গলনাঙ্ক, সেটা হচ্ছে যদি কোনো সেই পদার্থের সাথে অন্য কোনো অবিশুদ্ধ বা অপদ্রব্য মিশিয়ে দিই, তাহলে সেই মূল পদার্থের আর ওই মিশ্রণের যে গলনাঙ্ক সেটা অনেক কমে যায়, কারণ অনেক কম উষ্ণতা তৈরি হয়। সেই রকম মিশ্রণকে হিম মিশ্রণ বলি। তো সেইভাবেও আমরা গলনাঙ্ক কমাতে পারি। যেরকম সোনার, একদম খাঁটি সোনা তুমি যদি নাও, তো খাঁটি সোনার গলনাঙ্ক অনেক বেশি, কিন্তু ওর সাথে যদি তুমি খাদ মেশাও তাহলে সোনার গলনাঙ্ক কমে যায়। ওই জন্য সোনার গয়না যখন তৈরি করে তখন খাদ মেশাতে হয়, নাহলে সোনা গলতে চাইবে না। যে তাপমাত্রা লাগবে গলানোর জন্য সেটা পাওয়া যাবে না। তাহলে তোমাকে প্রশ্ন করতেই পারে যে সোনার গয়না তৈরির সময় খাদ মেশানো হয় কেন সোনার মধ্যে? তখন তোমার উত্তর হবে যে সোনার সাথে বিশুদ্ধ সোনার সাথে খাদ মেশালে সোনার গলনাঙ্ক কমে যায়, তাই কারিগরদের তখন সহজে সোনাকে গলিয়ে বিভিন্ন ডিজাইন দিতে তাতে সুবিধা হয়। এইবার আমাদের ইম্পর্টেন্ট যে পার্টটা আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে লীন তাপ। কারণ পদার্থের অবস্থার পরিবর্তনে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লীন তাপ, যেটা তোমরা ক্লাস 7-এ তোমাদের ছিল যে লীন তাপ কী, লীন তাপ কাকে বলে টলে এগুলো। এখন লীন তাপ কী যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, তাহলে লীন তাপ হচ্ছে যে তাপ প্রয়োগ করলে পদার্থের অবস্থার পরিবর্তন হবে কিন্তু উষ্ণতার পরিবর্তন হবে না, সেই তাপকে আমরা লীন তাপ বলি। অর্থাৎ আমরা জানি তাপ দিলেই উষ্ণতার পরিবর্তন হয়, কিন্তু এরকম ঘটনাও দেখা গেছে আমরা যা পড়ছি এখন এই চ্যাপ্টারে, যে তাপ প্রয়োগ করছি কিন্তু তৎসত্ত্বেও আমরা দেখছি উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা সেই তাপকে বলবো লীন তাপ। ভালো করে তাহলে তোমার এটা মনে রাখতে হবে যে লীন তাপ মানে যে কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের সময় পদার্থটা যে তাপ গ্রহণ বা বর্জন করে ওই তাপের কোনো বাহ্যিক প্রকাশ ঘটে না, সেই তাপ হলো লীন তাপ। তাহলে খেয়াল রাখবে যে তাপ গ্রহণ বা বর্জন করলে অবস্থার পরিবর্তন হয় কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, তাকে লীন তাপ বলে। অর্থাৎ তুমি একটা তাপ দিয়েছো বা একটা তাপ বেরিয়েছে কোনো পদার্থ থেকে, তার উষ্ণতা তাপ যদি বাইরে থেকে দাও তাহলে তার উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কথা, আর সে যদি তাপ বর্জন করে তাহলে তার উষ্ণতা হ্রাস পাওয়ার কথা। কিন্তু দেখা গেল তুমি বাইরে থেকে তাপ দিলে তার উষ্ণতার কোনো পরিবর্তন হলো না, কিন্তু সে অবস্থার পরিবর্তন করলো। ধরো বরফকে বাইরে থেকে তাপ দিলে, ফ্রিজ থেকে বরফ বের করে বাইরে আনলে, ফ্রিজে ওটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে ছিল, বাইরে আনলে বাইরে ধরো 25 ডিগ্রি বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাপ বেশি, তাহলে বরফ ওই তাপ নিয়ে জলে পরিণত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকছে। তাহলে এই যে অবস্থার পরিবর্তন যতক্ষণ হচ্ছে বাইরে থেকে তাপ নিয়ে, যে তাপে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, সেই তাপকে লীন তাপ বলে। তাহলে অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ লাগে খেয়াল থাকে যেন, কারণ তাপের একটা বিরাট গুণ হচ্ছে তাপ কোনো পদার্থকে যদি দাও তার উষ্ণতা বৃদ্ধি পাবে, আর কোনো পদার্থ থেকে যদি তাপ তুমি নিয়ে নাও তাহলে সেই পদার্থের উষ্ণতা হ্রাস পাবে। কিন্তু যদি এরকম হয় যে তাপ গ্রহণ বা তাপ বর্জন করে উষ্ণতার পরিবর্তন হলো না, তাহলে তাকে লীন তাপ বলবে। যেরকম বরফের লীন তাপ আমরা সবথেকে বেশি ইউজ করি, 80 ক্যালোরি
পার গ্রাম। বরফের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, মানে 1 গ্রাম বরফ আছে ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটা পরিবর্তন হয়ে 1 গ্রাম জল হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এটা কঠিন অবস্থা, এটা তরল অবস্থা। তাহলে অবস্থার পরিবর্তন হয়েছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে, তাহলে উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি। দেখা গেল এই জন্য তোমাকে 80 ক্যালোরি তাপ দিতে হবে। তাহলে এই যে 80 ক্যালোরি তাপ এই 1 গ্রাম বরফ নিয়ে জলে পরিণত হলো, তার অবস্থার পরিবর্তন হলো কিন্তু উষ্ণতার পরিবর্তন হলো না। এই তাপটাকে আমরা তখন নাম দিই লিন তাপ। তাহলে 1 গ্রাম বরফের লিন তাপ 80 ক্যালোরি। এবার তোমাকে যদি বলে 5 গ্রাম বরফকে জলে পরিণত করতে হবে, কত ক্যালোরি তাপ লাগবে? 5 × 80, 400 ক্যালোরি লাগবে। এবার এর থেকে একটা খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট তুমি পেতে পারো লিন তাপের উপরে ভিত্তি করে। আর একটা পাত্র নিয়েছো, এটা একটা বরফ, এর মধ্যে জল, পাত্রটার মধ্যে আপাতত জল আছে। এবার তুমি এর মধ্যে 1 খণ্ড বরফ দিলে এই জলের মধ্যে, আমরা জানি বরফ জলে ভাসে, এটা হচ্ছে বরফটা, আর এর চারিদিকে জল আছে। তাহলে এইভাবে করো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তুমি একটা বরফ নাও, বরফটা আঁকতে আমাদের সুবিধা হবে, কঠিন পদার্থ। এটা একটা বরফ নিলে, এবার এর মধ্যে একটা গর্ত করলে, সেই গর্তে তুমি জল রাখলে, এখানে একটা গর্ত করলে, এর মধ্যে তুমি জল দিলে, এটার মধ্যে জল আছে, এটা এই বরফের যে গর্তটা এর মধ্যে জল আছে, তাহলে এটা হচ্ছে জল। তাহলে একটা বরফের মধ্যে তুমি গর্ত করলে, বরফের টুকরোর মধ্যে গর্ত করে তার মধ্যে জল রাখলে। এবার এই জল যেটা, সেটাকে এই বরফের মধ্যে থাকলে পুরোটা বরফ হয়ে যাবে। এবার তুমি দেখো, এই জল যখন তুমি বরফে রাখবে, জলের উষ্ণতা, যে উষ্ণতায় তুমি জলটা নাও, এইটার জন্য যে বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, লিনতাপ থেকে তুমি বুঝেছো যে 1 গ্রাম জল 0 ডিগ্রি উষ্ণতায় যদি আসে, সেই 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম জলকে 1 গ্রাম বরফে পরিণত করতে হলে জল থেকে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করা প্রয়োজন। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে জল, সেই জল তাপ শোষণ করতে পারবে সেই বস্তু থেকে যার উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। এবার বরফের টুকরোর মধ্যে গর্ত করে তুমি যদি জল রাখো, তার উষ্ণতা, ধরো প্রথমে তুমি যখন জলটা রেখেছিলে, তোমার ঘরের থেকে জল নিয়েছিলে ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুমি জল এখানে যেই রেখেছো, এই জলের তাপ উষ্ণতা বেশি, এর উষ্ণতা কম, তাহলে জল কী করবে? বরফকে তাপ দেবে, দিয়ে এই জল ঠান্ডা হতে থাকবে, ঠান্ডা হয়ে কিছুটা জল বরফে পরিণত হয়ে যাবে, হয়ে এক সময় দেখা গেল এর উষ্ণতাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। কারণ এই তাপ ছাড়লে এ তো বরফকে তাপ ছাড়বে, তাহলে কিছুটা বরফ গলতে থাকবে, এখানে কিছুটা বরফ গলতে থাকবে, এখানে বরফগুলো গলতে থাকবে, কারণ বরফ জলের থেকে তাপ নেবে, জলের উষ্ণতা বেশি আছে। একটা সময় কী হবে, জল তাপ ছাড়তে ছাড়তে জলের উষ্ণতাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে, আর তখন ভিতরে বরফের উষ্ণতাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। কারণ বরফ জলে পরিণত হলে তুমি জানো অবস্থার পরিবর্তন, লিন তাপ নিচ্ছে এই জলের থেকে, উষ্ণতা চেঞ্জ হবে না। যখন দুটোই 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, বরফও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, জলও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, দুটোই যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখন তো আর এই জল বরফ থেকে পাবে না তাপ, লিন তাপ, কারণ লিন তাপ তো তখনই পাবে যদি উষ্ণতা বেশি হয়। তাহলে কী হবে, কিছুটা এই বরফ গলে যাবে, কিছুটা জল, এই যে জলটা নিয়েছো সে তাপমাত্রা ছাড়বে, ছেড়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে, আসার পরে জলেরও উষ্ণতা থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বরফেরও উষ্ণতা থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং কিছুটা বরফ জল থেকে তাপ নিয়ে গলবে,
কিন্তু বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। আর জল থেকে তাপ যেতে যেতে 25 ডিগ্রি আছে, জল তাপ যেতে যেতে একসময় জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এবার জল এবং বরফ দুজনেই যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকবে, তখন কেউ কারো থেকে কোনো তাপ শোষণ বা বর্জন করতে পারবে না। যেহেতু জল আর লীন তাপ বর্জন করতে পারবে না, তাই আর জল কঠিনও হবে না, জল জলই থাকবে। ওই জন্য বরফের টুকরোর মধ্যে জল রাখলে জল জমে পুরোটা বরফ হয় না। তো এই হচ্ছে আমাদের গলন নিয়ে যেটুকু আমাদের পড়তে হবে সেইটুকু। তারপরে আমাদের এর পরের পার্টটা যেটা আছে সেটা হচ্ছে বাষ্পীভবন। সেই জায়গাটা এবার আমাদের দেখতে হবে, ভেপারাইজেশন। তাহলে সবসময় মনে রাখবে, এই ধরনের কোশ্চেনগুলো যদি তোমাকে দেয় যে একটা বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে কেন পুরো জলটা জমে বরফ হয় না, তাহলে তোমার উত্তর কী হবে না, প্রথমে যখন তুমি জলটা রেখেছো, জলের উষ্ণতা যেহেতু বরফের থেকে বেশি, বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, জল ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে সাধারণ উষ্ণতায়, তাহলে জল বরফকে তাপ দেবে, তাহলে বরফ জলের থেকে তাপ নিতে থাকবে, জলের উষ্ণতা কমবে, কমতে কমতে তাহলে বরফও একটু গলবে। এবার একটা সময় কী হবে, বরফও 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকবে, জলও 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকবে। এরকম অবস্থায় বরফ জলের থেকে জলকে কোনো লীনতাপ দিতেও পারবে না, আর জলও বরফ থেকে কোনো লীনতাপ নিতেও পারবে না। তাহলে সেরকম অবস্থায় বরফ এবং জল দুটোই একই সাথে থাকবে, পুরো জলটা জমে বরফ হবে না। বাষ্পীভবন যদি আমরা বুঝি, হোয়াট ইজ ভেপারাইজেশন, বাষ্পীভবন কি, তুমি ধরো সামান্য একটুখানি জল তোমার হাতের থেকে পড়ে তোমার বাড়িতে মেঝেতে পড়লো, তুমি যদি সকালে ফেলো, তুমি বিকেলে এসে কী দেখবে, মেঝেতে সেই জল আছে, নেই। তো জলটা কোথায় গেল না, জলটা বাষ্পে পরিণত হয়ে যায়, হয়ে বাতাসে মিশে যায়। একই রকমভাবে ধরো তোমার ঘর মুছে গেল, ঘর মুছে যাওয়ার পরে তুমি সেই ঘরে তখন একটু, যখন ঘর মুছছে তখন দেখছো একটু ভিজে আছে, কিছুক্ষণ পরে দেখবে মেঝেটা শুকিয়ে গেল। তো সেই মেঝের উপরে যে জলটা গেল, সেই জলটা ছিল কোথায় গেল না, সেই জলটা বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। একই রকমভাবে তুমি দেখবে গরমকালে পুকুরে বা নদীতে জল কমে যায়, তো জলটা কোথায় যাচ্ছে, জলটা বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। বা তুমি তোমার একটু ভেজা জামা ধরো, কেচেছে জামা, ভেজা অবস্থায় আছে বা বৃষ্টিতে লেগেছে, স্কুল থেকে বাড়ি ফিরছো, বৃষ্টিতে ভিজে গেছো, সেই জামা নিয়ে যখন তুমি মেলে রাখছো, তুমি দেখছো যে পরের দিন শুকিয়ে যাচ্ছে, তাহলে ভিজে জামার থেকে জলটা কোথায় গেল, বাষ্প হয়ে বেরিয়ে গেল, বাষ্প হয়ে জল বাতাসে মিশে যায়। এই যে ঘটনা, এই যে জল বাষ্পে পরিণত হচ্ছে, এটা আমরা জল দিয়ে বুঝছি, এই ঘটনাকে বাষ্পায়ন বলে। প্রত্যেকটা পদার্থই এরকমভাবে তরল অবস্থায় থাকলে সে বাষ্পায়িত হতে পারে, এবং বাষ্পায়ন একটা স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ শীতকালেও বাষ্পায়ন হতে পারে, গরমকালেও হতে পারে। হ্যাঁ, এরকম হতেই পারে শীতকালের থেকে হয়তো গরমকালে তাড়াতাড়ি হলো, বা গরমকালের থেকে বর্ষার সময় দেরি করে হলো, সময় কম বেশি লাগতে পারে, কিন্তু যে কোনো উষ্ণতাতেই বাষ্পীভবন হয়। তাই বাষ্পীভবনের জন্যে ওরকম নির্দিষ্ট উষ্ণতার দরকার হয় না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক ঘটনা। তাহলে আমরা বলতে পারি কি, কাকে বাষ্পায়ন বলে, যে উষ্ণতায় বা যে কোনো উষ্ণতায়, লেখাটা ভালো, কারণ এর কোনো উষ্ণতা লাগে না, যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল যেটা আছে, উপরিতল থেকে ধীরে ধীরে তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে বা বাষ্পীভবন বলে। তাহলে আমরা কাকে বলতে পারি বাষ্পায়ন, যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে, একদম উপরে, ধরো তুমি একটা পাত্রের মধ্যে জল রেখেছ, এই যে উপরের তলটা আছে, নিচের যে জল আছে, উপরের তলের যে জল, সেটা যে বাষ্পে পরিণত হচ্ছে, যে কোনো উষ্ণতা থাকুক, শীতকাল হোক, গরমকাল হোক, যে কাল হোক, এই উপরিতল থেকে যে তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনা, এই ঘটনাকে বাষ্পায়ন বলে। এবার তুমি বাষ্পায়নের ক্ষেত্রে তুমি দেখবে যে তুমি যদি ধরো স্পিরিট ফেলো, এখানে এটা জল আছে,
আর একটা পাত্রে তুমি স্পিরিট রাখলে, দেখবে এর বাষ্পায়ন অনেক বেশি হচ্ছে, স্পিরিটটা অনেক তাড়াতাড়ি উড়ে যাচ্ছে। তার মানে বাষ্পায়ন যে কোনো পদার্থই হতে পারে, জলও হতে পারে, স্পিরিটও হতে পারে, অ্যালকোহলও হতে পারে, অ্যামোনিয়া গ্যাস তরল অ্যামোনিয়া হতে পারে, অনেক কিছুরই বাষ্পায়ন হয়। এবার বাষ্পায়ন সবার ক্ষেত্রে সমান হারে হয় না, বিভিন্ন পদার্থের বাষ্পায়ন বিভিন্ন জিনিসের উপরে নির্ভর করে। তাই আমরা দেখি বাষ্পায়ন কিসের কিসের উপরে নির্ভর করে। বাষ্পায়ন মানে আমরা কী বুঝলাম, যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে তরল যে বাষ্পে পরিণত হয়, হয়ে বাতাসে মিশে যায়, তাকে বাষ্পায়ন বলে। বাষ্পায়ন প্রথম যেটা যার উপরে নির্ভর করে, খুব ইম্পর্টেন্ট, তরলের যে উপরিতল আছে, যেখানটায় রাখা আছে, উপরিতলের ক্ষেত্রফল। তার মানে তরলের উপরের যে তলটা আছে, যেহেতু উপরের তল থেকেই শুধু বাষ্পায়ন হয়, তাই যদি তরলের উপরের তলটা অনেক বেশি ক্ষেত্রফলের হয়, তাহলে বাষ্পায়নের হারটাও বেড়ে যায়, মানে আরও দ্রুত গতিতে বাষ্পায়ন হয়। তাই জন্য তুমি দেখবে যে তুমি ধরো একটা কাপের মধ্যে এর মধ্যে জল রাখলে, আর একটা থালার মধ্যে জল রাখলে, এটা একটা থালা আছে, এটা একটা কাপ আছে, ধরো দুটোর মধ্যেই জল রাখছে। থালার জলটা আগে বাষ্পায়িত হবে, মানে থালাটা আগে শুকিয়ে যাবে। কেন এই জলটা আগে বাষ্পায়িত কেন হবে? ক্ষেত্রফলটা বেশি থালার, এর ক্ষেত্রফলটা কম, আর উপরিতল থেকে যেহেতু বাষ্পায়ন হচ্ছে, এখান থেকে হচ্ছে, এর উপরিতলটা অনেক বেশি আছে, এতটা পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল যত বাড়বে তত বাষ্পায়ন তাড়াতাড়ি হবে। তুমি একই রকমভাবে দেখবে, ধরো এটা একটা কাপ আছে, এটা একটা প্লেট আছে, এর মধ্যে চা দেওয়া আছে। দেখা যাবে এই চাটা তুমি যদি প্লেটের মধ্যে রাখো, প্লেটে ঢেলে খাও, তাহলে তুমি দেখবে গরম চাটা অনেক তাড়াতাড়ি খেতে পাচ্ছ। কেন? এখানে যা এর ক্ষেত্রফল আছে তার থেকে প্লেট অনেক বেশি চওড়া, এর ক্ষেত্রফল অনেক বেশি, তাহলে এখান থেকে বাষ্পায়ন তাড়াতাড়ি হচ্ছে। এবার যত বেশি চওড়া থাকবে ডিশ, তার বাষ্পায়ন তত তাড়াতাড়ি হবে, আর বাষ্পায়ন তাড়াতাড়ি হলেই ওই চাটা ঠান্ডা তাড়াতাড়ি হবে। কারণ বাষ্পায়ন হতে গেলে যে তাপটা লাগবে, যেটা আমরা আগে পড়লাম, যে এই তরলটা যে বাষ্পে পরিণত হয়, এর জন্য তো তাপ লাগবে। সে তাপটা সে কোথায় পায়? সে তাপটাই হচ্ছে লিন তাপ, তাহলে এখান থেকে নেবে। তাহলে যত তাড়াতাড়ি বাষ্প হবে তত তাড়াতাড়ি লিন তাপ তত বেশি নেবে, তত লিন তাপ বেশি নেওয়া মানে তত তাড়াতাড়ি সে ঠান্ডা করে দেবে চাটাকে। তাহলে চায়ের থেকে তাপ নিয়ে চা বাষ্পে পরিণত হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে তরলের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে বাষ্পায়ন খুব তাড়াতাড়ি হয়। একই রকমভাবে তুমি দেখবে একটা কাপড় যদি তুমি ধুয়ে রাখো, ধুয়ে যদি পুরো কাপড়টা মেলে রাখো, ওটা তাড়াতাড়ি তোমার শুকিয়ে যাবে। কিন্তু ওই কাপড়টাকে তুমি যদি 3-4 ভাঁজ করে মেলে রাখো, তাহলে দেরি হবে। তার কারণ তুমি যখন পুরোটা খুলে রাখছো ভিজে কাপড়টা, তখন ক্ষেত্রফল বেশি হচ্ছে, বাষ্পায়ন দ্রুত হচ্ছে। তাহলে প্রথম হচ্ছে ক্ষেত্রফলের উপরে। 2 নম্বর, তরলের প্রকৃতি। তুমি কীরকম তরল নিয়েছো? ধরো তুমি জল নিয়েছো, স্পিরিট নিয়েছো, তাহলে স্পিরিট আগে বাষ্পায়িত হবে, জল তার থেকে দেরি করে হবে। তাহলে যে পদার্থ যত বেশি উদ্বায়ী, সেই পদার্থ তত তাড়াতাড়ি বাষ্পায়িত হবে। তাহলে যার বাষ্পায়ন, যে সমস্ত তরলের বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা বেশি, তাদের উদ্বায়ী তরল বলে। তাহলে সেই ধরনের তরল তাড়াতাড়ি বাষ্পায়িত হবে, যেরকম স্পিরিট খুব তাড়াতাড়ি বাষ্পায়িত হয়। তাহলে তরলের প্রকৃতির উপরেও নির্ভর করে। 3 নম্বর, তরলের উপরে যে বায়ু আছে তার বায়ু চলাচল। বায়ু চলাচল মানে তরলের উপরে বায়ু প্রবাহ যদি হতে থাকে, তাহলে তুমি দেখবে বাষ্পায়ন খুব দ্রুত হবে। তার কারণ, এটা ধরো একটা তরল আছে, একটা পাত্রের মধ্যে তরল রাখা আছে, এর উপরে যে বাতাসটা আছে, সেই বাতাসটার মধ্যে তো জলীয় বাষ্প থাকে। এবার যদি এইখানে এই বাতাসটা একই জায়গায় থাকে, তাহলে এই জলীয় বাষ্প সম্পৃক্ত এই বাতাসের মধ্যে এখান থেকে জল আর যেতে পারবে না,
কারণ এর মধ্যে অলরেডি যেহেতু জলীয় বাষ্প আছে, সেই জন্য এখান থেকে তরলের বাষ্প হওয়ার প্রবণতা কমে যাবে। কিন্তু তুমি যদি উপর থেকে বায়ু চালনা করো, তাহলে এই বাতাসটা সরে গেল, নতুন বাতাস আসলো, তাতে জল কম আছে, এখান থেকে আবার জল এর মধ্যে, এই বাতাসের মধ্যে ঢুকলো, আবার এটা সম্পৃক্ত হলো, বাষ্পায়ন বন্ধ হয়ে যাবে, আবার বাতাস সরিয়ে দিলে নতুন বাতাস আসলো, তার মধ্যে আবার এখান থেকে জলীয় বাষ্প গিয়ে সম্পৃক্ত হলো। তাহলে বায়ু চলাচল যত বেশি হবে তত তোমার বাষ্পায়ন তাড়াতাড়ি হবে। এই জন্য তুমি দেখবে যে তুমি যদি ঘেমে যাও, পাখার তলায় আসো, কোনো ফ্যান চালিয়ে যদি তলায় আসো, দেখো তোমার তাড়াতাড়ি ঘাম শুকিয়ে যাচ্ছে। কারণ ঘেমে গেলে যে জলটা শরীরে আছে, যে ফ্যানটা যেই চলছে তোমার উপরের বায়ুটাকে সরিয়ে দিচ্ছে, শরীরের পাশের বায়ুটাকে, সেই জন্য কী হচ্ছে, তোমার বাষ্পায়ন তাড়াতাড়ি হচ্ছে, তাড়াতাড়ি তোমার শরীরের যে ঘাম সেটা শুকিয়ে যাচ্ছে। ওই জন্য পাখা হাওয়া করলে দেখবে ঘাম তাড়াতাড়ি শুকিয়ে যায়। তার কারণ উপরের বায়ুটাকে যত তুমি সরিয়ে দিতে পারবে, তত তাড়াতাড়ি তোমার যে তরলের বায়ু আছে, তরলের উপরের তলের যে জল আছে, সেটা জলীয় বাষ্প দ্বারা জলীয় বাষ্প হয়ে বাষ্পায়িত হবে। তার কারণ আমরা জানি বায়ুর মধ্যে জলীয় বাষ্প একটা নির্দিষ্ট পরিমাণ যেই হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়, তখন বায়ু আর জলীয় বাষ্প নিতে পারে না। তাই সেই বায়ুটাকে সরিয়ে না দিলে বাষ্পায়ন ধীরে ধীরে হবে। তাহলে এইটা একটা বায়ু চলাচল খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর, অবশ্যই বায়ুর শুষ্কতা। খুব ইম্পর্টেন্ট, এটা এর মধ্যেও আনতে পারো, এর মধ্যেও আনতে পারো, কিন্তু আলাদা পড়াই ভালো। যে বায়ুর মধ্যে তো আমরা জানি জলীয় বাষ্প থাকে, তাহলে জলীয় বাষ্প যত কম হবে তত বাষ্পায়ন দ্রুত হবে। কারণ জলীয় বাষ্প দিয়ে বায়ু যদি সম্পৃক্ত হয়ে যায়, তাহলে তার বাষ্পায়নের হার কমে যায়। এই জন্য বর্ষাকালে যদি তুমি একটা কাপড় শুকাতে দাও, ভিজে কাপড়, যত তাড়াতাড়ি শুকাবে, শীতকালে তার থেকে ভিজে কাপড়টা তাড়াতাড়ি শুকাবে। এর কারণ কি? এর কারণ হলো বর্ষাকালে যে বাতাস আছে তার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, সেই জন্য ভিজে কাপড় থেকে জলের বাষ্পায়ন খুব ধীরে ধীরে হবে। কারণ বায়ু যে বাতাস, তার মধ্যে তো অলরেডি অনেক জলীয় বাষ্প আছে, তাই তোমার যে ভিজে কাপড়, তার যে জল, তার মধ্যে যে জল আছে, সেটা যে জলীয় বাষ্পে পরিণত হবে, সেটা খুব ধীরে ধীরে হবে। কিন্তু শীতকালের যে বাতাস থাকে, তার মধ্যে তো জলীয় বাষ্প একদমই থাকে না বা খুব কম থাকে। তাই শীতকালে তুমি যদি একটা ভিজে কাপড় রাখো, তার থেকে যে জলীয় বাষ্প, সেটা তাড়াতাড়ি বাষ্পায়ন হয়, তাই তাড়াতাড়ি শুকিয়ে যায়। সরি, এটা ছিল হচ্ছে বায়ুর শুষ্কতা। 5 নম্বর, অবশ্যই উষ্ণতা। অর্থাৎ তোমার কাছে ধরো জল আছে, মেঝেতে পড়ে আছে, জলটা ধরো আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর একটা জায়গায় গরমকালে জল পড়ে আছে, গরমকালে ধরো এটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা শীতকাল, আর এটা গরমের সময়, গরমকাল। অবশ্যই গরমকালে এটা তাড়াতাড়ি বাষ্পে পরিণত হবে, শীতকালের তুলনায় গরমকালে বাষ্পায়ন তাড়াতাড়ি হবে। কারণ বাষ্প হতে গেলে ওর যে তাপটা লাগবে সেখান থেকেই নেবে। তো এই জায়গাটা যদি পারিপার্শ্বিক গরম হয়, তাপটা বেশি পাবে, বাষ্পায়ন তাড়াতাড়ি হবে। তাহলে এই কারণগুলোর উপরে নির্ভর করে তরলের বাষ্পায়ন নির্ভর করে। তাহলে এই জন্য গরমকালে ঘামে ভেজা শরীর, তোমাদের বইয়ের প্রশ্ন আছে, শরীরের হাওয়ার সামনে দাঁড়ালে কেন ভালো লাগে সেটা দেখবে। একই কারণে তোমাকে যদি বলে যে হাতে একটু স্পিরিট বা ইথার লাগলে ঠান্ডা হয় কেন, স্পিরিট বা ইথার ওটা খুব উদ্বায়ী তরল, তাই ওর তাড়াতাড়ি বাষ্পায়ন হয়। তাড়াতাড়ি দ্রুত বাষ্পায়ন হওয়ার জন্য দ্রুত লিনতাপ নেয় শরীরের থেকে, আর দ্রুত লিনতাপ নিলে যে জায়গা থেকে লিনতাপটা নিচ্ছে সেই জায়গাটা টেম্পারেচার বা উষ্ণতা কমে যায়, সেই জন্য ঠান্ডা লাগে। এই বাষ্পায়নে তুমি আরও দেখেছো যে গরমকালে কুকুর জিভ বের করে, কুকুরের জিভ, গ্রীষ্মকালে দেখবে কুকুর জিভ বের করে হাঁপায়, তার কারণ কি, জিভে যে জলটা থাকে সেই জলটা বাষ্পে পরিণত হলে জিভটা ওর ঠান্ডা হয়, ঠান্ডা হলেও আরাম লাগে, সেই জন্য ওরা জিভ বের করে থাকে। এরকম প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে, সেই প্রশ্নগুলো নিজে বুঝবে যে পুরো ঘটনাটাই হচ্ছে বাষ্পায়ন, তরলের বাষ্পায়ন। আর তরলের বাষ্পায়ন কোন কোন পদার্থের উপর নির্ভর করে সেটা যদি তুমি জানো, তাহলে কখন বাষ্পায়ন তাড়াতাড়ি হবে সেটা বলতে পারবে। বাষ্পায়ন হওয়ার জন্য যে তাপ লাগে, তরল তো বাষ্পায়ন মানে কি, তরল থেকে তো সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে, মানে অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে তরল যখন অবস্থার পরিবর্তন করে গ্যাসে যাবে, গ্যাসে পরিণত হবে বা বাষ্পে পরিণত হবে, তখন তার তাপ লাগবে। সেই তাপটাকে বলে লিনতাপ। সেটা যে যার থেকে নেবে সে ঠান্ডা হয়ে যাবে। সেই জন্যে লিনতাপ যদি তুমি বোঝো, তাহলে বাষ্পায়ন হলে কেন ঠান্ডা হয় সেটা তুমি বলতে পারবে।
তাই তুমি লিখতে পারো বাষ্পায়ন, বাষ্পায়নের ফলে শীতলীকরণ হয়। তাহলে বাষ্পায়নের ফলে শীতলীকরণ হয়, তার মানে এভাপোরেশন কস্ট কুলিং। যখনই বাষ্পায়ন হবে তখনই যেটা যে জিনিসটা থেকে জিনিসটা বাষ্পে পরিণত হবে ওই জিনিসটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এইটা সবসময় মনে রাখবে, বাষ্পায়ন হলেই শীতলীকরণ হবে। নেক্সট আমাদের আজকের যে পার্ট সেটা হচ্ছে স্ফুটন। বাষ্পায়ন